মোনালিসা দেবী তার একমাত্র মেয়ে অঞ্জলি এবং স্বামী বিশ্বনাথ বাবুকে নিয়ে বাস করে। বিশ্বনাথ বাবু ছিল শয্যাশায়ী মানুষ। আসলে এক দুর্ঘটনাক্রমে তার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর তখন থেকেই বিশ্বনাথ বাবু শয্যাশায়ী হয়ে পড়ে। তার এরকম অবস্থা হওয়ার পর থেকে সমস্ত কিছুর দায়িত্ব মোনালিসা দেবীর উপর এসেই পড়ে। তাই মোনালিসা দেবী কাজের সন্ধান করতে থাকে। কাজের সন্ধান করতে করতে সে একটা লোকের বাড়িতে কাজ পায়। সেখান থেকেই কিছু খাবার এবং মাস গেলে সে টাকা পেয়ে যায়। এরকম ভাবেই তাদের দিন কাটে। এখন তার একমাত্র মেয়ে অঞ্জলি ক্লাস 7-এ পড়ে। একদিন, মা, আজকে তুমি আমাকে স্কুলে যাওয়ার জন্য টিফিন বানিয়ে দেবে তো? আগে দেখে আসি রান্নাঘরে কি আছে, তারপর তোকে বলবো। আমি যদি এখনই তোকে বলে দিই, তারপর রান্নাঘরে গিয়ে যদি দেখি কিছু নেই, তাহলে তো তুই তো আমার মাথা খারাপ করে দিবি। দাঁড়া, আগে গিয়ে দেখে আসি। এই কথাটা তো রোজই শুনতে হয়। আচ্ছা মা, এই বাড়িতে তো তুমি থাকো, তাহলে তুমি কেন জানবে না বাড়িতে কি আছে আর কি নেই? সবই জানি, কিন্তু তাও আমি ভালোভাবে দেখে নিই। কারণ কি জানিস তো, কোন মুহূর্তে কি শেষ হয়ে যাবে এটা আমি তোকে বলতে পারবো না। আর তাই জন্যই আমি প্রত্যেকদিন এই সবগুলোই দেখতে থাকি। আর শোন, আর তো বোধহয় একদিনের মতোই ম্যাগি পড়ে আছে। বল, ওটা কি তোকে টিফিন বক্সে বানিয়ে দেবো? স্কুলে নিয়ে গিয়ে খাবি। রোজ রোজ ম্যাগি খেতে ভালো লাগে না। তুমি তো আমাকে প্রত্যেকদিন ম্যাগি বানিয়ে দাও। আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে না। তুমি জানো মা, আমার বন্ধুরা রোজ রোজ নতুন নতুন খাবার বানিয়ে নিয়ে যায়। আর একটা মেয়ে আছে, ওর নাম প্রিয়াঙ্কা। তুমি শুনলে অবাক হবে, প্রিয়াঙ্কা রোজ কত নামি দামি খাবার নিয়ে যায়। মানে বড় লোকেরা যেরকম খাবার খায়, বার্গার, পিৎজা, ওরকম খাবার নিয়ে যায়। জানি রে মা, আমি এটাও জানি তোর ওইসব খাবার খাওয়ার খুব ইচ্ছা করে, কিন্তু কি করা যাবে বল? আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই যে আমি তোকে বড়লোকি খাবার খাওয়াবো। দেখবি একদিন না একদিন আমাদের কাছেও টাকা থাকবে, আর আমি তোকে সেদিন অনেক নামি দামি খাবার কিনে খাওয়াবো। তোর যখন বিয়ে হবে তখন আমি এই গ্রামের সমস্ত মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো। আমার বিয়ে তো এখন অনেক বাকি আছে। এইমাত্র আমি 7-এ পড়ি, আর এখন তুমি আমার বিয়ের কথা ভাবছো? কি করব বল, এখন তো তোকে আমি এসব কিছু খাওয়াতে পারছি না। তো শখের খাবারও তো খাওয়াতে পারছি না, কারণ বড় লোকেদের মতো আমার কাছে বড়লোকি কোনো খাবার নেই, ওদের মতো টাকা পয়সা নেই। সেই জন্যই তো আমি তোর শখ ইচ্ছা কিছুই পূরণ করতে পারি না। তোর এখন যত শখ আছে তুই ভেবে রাখ, তোর বিয়েতে আমি সবকিছু পূরণ করে দেব। এখন আমি কাজ করে তোর জন্য টাকা জমিয়ে রাখছি। তুমি আমাকে টিফিন বানিয়ে দেবে? তুমি আমার বিয়ের কথা নিয়ে পড়েছো। এদিকে কটা বাজে তোমার হুঁশ আছে? বিয়ের কথা বলতে বলতে 11টা বেজে পার হয়ে গেল। আজকে আমি আর মনে হয় স্কুলে ঢুকতেই পারবো না। ও হ্যাঁ, তো আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এই বলে মোনালিসা দেবী রান্নাঘরে ঢুকে এটা সেটা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পরও ম্যাগি ছাড়া সে আর কিছুই খুঁজে পায় না। তাই শেষ পর্যন্ত সে অঞ্জলিকে ম্যাগি বানিয়ে টিফিনে প্যাক করে স্কুলে পাঠিয়ে দেয়। এরকম ভাবে প্রত্যেকদিন অঞ্জলিকে স্কুলে যেতে হতো, কখনো খেয়ে আবার কখনো না খেয়ে। বড়লোকি খাবার দেখলেই অঞ্জলির জিভে জল চলে আসতো, কিন্তু তবুও অঞ্জলি নিজেকে সামলে নিত। এমনই একদিন স্কুলে গিয়ে, এই পূজা, এই নে তোর জন্য আজকে আমি কি কিনে নিয়ে এসেছি দেখ। আজকে মা আমার জন্য পিৎজা অর্ডার দিচ্ছিল, তাই আমি মাকে বললাম আমার বেস্ট ফ্রেন্ড পূজার জন্য আরেকটা পিৎজা অর্ডার করে দিতে। আর দেখ, মা আমাদের দুজনের জন্য 2টা পিৎজা অর্ডার করে দিয়েছিল। আজকে তুই আর আমি সকলকে দেখিয়ে দেখিয়ে পিৎজা খাবো। প্রিয়াঙ্কা, তুই একদম ঠিক বলেছিস। আজকে আমরা দুজনে সবাইকে দেখিয়ে দেখিয়ে পিৎজা খাবো। আর এই যে দেখ, আমাদের সামনে বসে আছে এই মেয়েটা, এটা তো একদম ভিখারি। এর মা একে রোজ টিফিনে ম্যাগি বানিয়ে দেয়, আর রোজ শুধু আমাদের খাবারের দিকে তাকিয়ে থাকে। সব সময় শুধু আমাদের বড়লোকি খাবারের দিকে নজর দেয়। তুই একদম ঠিক বলেছিস, কিন্তু আজকেও আমরা একে দেখিয়ে দেখিয়ে আমাদের এই বড়লোকি পিৎজা খাবো। তখন এই মেয়েটা বুঝতে পারবে আমার মা বাবা কত ধনী, আর আমাদের মা বাবা আমাদেরকে কত ভালোবাসে। তারা যখন এসব কথাবার্তা বলছিল তখন অঞ্জলি সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু অঞ্জলি শুনেও কিছু না শোনার ভান করে বসেছিল। তাই জন্য প্রিয়াঙ্কা এবং পূজা আরো চিৎকার করে করে তাদের ওই বড়লোকি খাবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। এটা দেখে অঞ্জলির খুবই রাগ হয় এবং কষ্টও হয়। সেদিন অঞ্জলি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কিরে, আজকে তোর মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? কি হয়েছে বল না মা।
তোর মাকে বলবি না তো কাকে বলবি তুই? জানো মা, সেই যে তোমাকে যে মেয়েটার কথা বলেছিলাম, স্কুলে রোজ রোজ ভালো মন্দ খাবার নিয়ে আসে, বড়লোকি খাবার আনে, ওই মেয়েটা আজকে আমাকে ওদের খাবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর আমাকে রাগাচ্ছিল। আমার অনেক রাগ হচ্ছিল। আমি ওদের মতো খাবার খেতে চাই মা, আমিও ওদেরকে দেখিয়ে দেখিয়ে খেতে চাই। তুমি আমাকে ওদের মতো খাবার কিনে দেবে? দেখ মা, ওরা যদি ওরকম করে আর তুইও যদি ওদের সঙ্গে ওরকমই ব্যবহার করিস, তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে পার্থক্য কি থাকবে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। এখন তোকে কিছুই বলতে হবে না। তোর বিয়েতে তুই সবাইকে নিমন্ত্রণ করবি আর তখন তুই তাদেরকে দেখিয়ে দিবি বড়লোকের খাবার কাকে বলে। মোনালিসা দেবী এভাবেই অঞ্জলিকে বুঝিয়ে দেয়। অঞ্জলি তার মায়ের কথা মেনে নেয়। এমন ভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন অঞ্জলির বিয়ের বয়স হয়েছে। অঞ্জলির মা তার জন্য পাত্র দেখাও শুরু করেছে। একদিন অঞ্জলিকে অনিমেষ এবং তার মা দেখতে আসে। দিদি, আমার বাড়িতে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, আপনাদের বাড়িতে আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা একদম ঠিক আছি। যাক, তাহলে ভালো হয়েছে। বসুন, আপনারা বসুন। অঞ্জলি, জামা চা জল খাবারটা নিয়ে আয়। মায়ের কথা শুনে অঞ্জলি অনিমেষ এবং অন্বেষা দেবীর সামনে আসে এবং তাদেরকে চা জল খাবার খেতে দেয়। আচ্ছা দিদি, আপনি আপনার মেয়েকে কত কি দিতে পারবেন বলুন? আসলে আমার বাড়িতে তো অনেক আত্মীয় স্বজনরা আসবে আর তাদেরকে তো দেখাতে হবে, তাই আর কি একটু যৌতুকের কথা বলছিলাম। আশা করি আপনি বুঝতেই পারছেন। কি যৌতুক? কিন্তু এখন তো যৌতুক দেওয়ার মতো আমার কাছে সামর্থ্য নেই। আমার মেয়ের জন্য আমি যা টাকা পয়সা জমিয়েছি শুধুমাত্র ওর বিয়ের খরচের জন্য, যৌতুক দেওয়ার জন্য তো নয়। আর তাছাড়া এখন তো যৌতুক নেওয়া অপরাধ। আপনারা এত কিছু জেনেও যৌতুকের কথা বলছেন? বাবারে বাবা, আপনি আপনার মেয়েকে কিছুই দিয়ে পাঠাবেন না? দেখুন, এরকম নিয়ম কিন্তু আমাদের নেই। আমরা আপনার মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে গেলে ওকে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু সাজিয়েই পাঠাতে হবে। আর আপনি যদি এটা পারেন তবেই আপনার মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করব, না হলে নয়। আপনারা এত ছোট মনের মানুষ, আমি তো এটা কখনোই ভাবিনি। আপনাদের পরিবারে আমার মেয়ের বিয়ে আমি কখনোই দেব না। আপনারা শুধুমাত্র যৌতুকের কারণে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চাইছেন, তাই না? আমি এই বিয়েতে রাজি নই। আপনাদের বাড়ির বৌমা অন্য কোথাও খুঁজে নেবেন। আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের কখনো বিয়ে দিতে পারবো না। এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। সত্যি, কেন যে ঘটক মশাইয়ের কথা শুনে এরকম গরিব ভিখারি বাড়িতে চলে আসলাম কে জানে। জানলে তো আমি এখানে আসতামই না। এই অনিমেষ, চল এখান থেকে। এই বলে অন্বেষা দেবী তার ছেলেকে নিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। কিছুদিনের মধ্যে মোনালিসা দেবী তার মেয়ের জন্য আরো পাত্রের সন্ধান করতে থাকে। কয়েকজন আসে ঠিকই, কিন্তু তারাও একই রকমের কথা বলে চলে যায়। এর ফলে মোনালিসা দেবী খুবই চিন্তায় পড়ে। মা, তুমি চিন্তা করো না, দেখো আমি তোমার পাশে আছি। বাবার মতো তুমিও ভেঙে পড়লে হবে নাকি? তাহলে আমার বিয়েটা কি করে হবে? তুমি যে বলেছিলে আমার বিয়েতে সবকিছু আশা পূরণ করবে, আমার সব বান্ধবীদেরকে আমি নিমন্ত্রণ করব। আর তাছাড়া তুমি তো আমাকে এটাও বলেছিলে আমার যে বন্ধু বড়লোকি খাবার দেখিয়ে আমাকে রাগাতো, তুমি তাকেও নিমন্ত্রণ করবে। এরকম ভাবে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে সাহস পাবো বলো? না রে মা, আমি ভেঙে পড়িনি। তোর মতো একজন মেয়ে থাকতে আমি আবার কিভাবে ভেঙে পড়তে পারি বল? আমি একদম ঠিক আছি। তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো আর সবাইকে আমি বড়লোকি খাবারও খাওয়াবো। তোর বিয়েতে আমি সবকিছুর আয়োজন করব। আর হ্যাঁ, তোকে যারা বড়লোকি খাবার দেখিয়ে রাগাতো আমি তাদেরকে ঠিক বুঝিয়ে দেব। এই বলে মোনালিসা দেবী নিজের মনে শক্তি সঞ্চার করার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছু মাস কাটে। কিছু মাসের মধ্যে মোনালিসা দেবী আরো কিছু টাকা জোগাড় করে ফেলে। মেয়ের বিয়ে দেবে বলে এখন সে পুরোপুরি তৈরি ছিল। একদিন অঞ্জলি যখন বাজার থেকে বাড়ি ফেরে তখন তার পেছন পেছন একটা ছেলেও তাদের বাড়িতে আসে। ছেলেটা অঞ্জলিকে জানালা দিয়ে দেখার চেষ্টা করে। তখনই অঞ্জলির মা মোনালিসা দেবী ছেলেটাকে দেখে ফেলে। বলছি খোকা, তুমি কে? আর আমাদের বাড়িতে এরকম ভাবে তুমি উকি ঝুঁকি মারছো কেন? এই গ্রামে আমি আগে তো কখনো তোমাকে দেখিনি। আসলে কাকিমা, আমি তো শহর থেকে এসেছি। আসলে এই বাড়িটা কি আপনার? আমি এক্ষুনি একটা মেয়েকে এই বাড়িতে যেতে দেখলাম আর কি। ওই মেয়েটার নাম কি আর ওই মেয়েটা কে একটু বলতে পারবেন? এই বাড়িতে একটা মেয়েকে যেতে দেখেছো? ওটা আমার মেয়ে অঞ্জলি। এই অঞ্জলি, একবার বাইরে আয় তো। এই যে, এটা হলো আমার মেয়ে অঞ্জলি। কেন, কি হয়েছে?
আসলে কাকিমা আপনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি আপনার মেয়ে অঞ্জলিকে বিয়ে করতে চাই। আমি শহরে থাকি আর ওখানেই আমার কাজ। দয়া করে না বলবেন না প্লিজ। আমার কাছে অঞ্জলি অনেক ভালো থাকবে। আমি কোনো কিছুরই কষ্ট ওকে দেবো না। রঞ্জনের মুখে এই কথা শুনে মোনালিসা দেবী খুবই খুশি হয়, আর এই দেখে অঞ্জলিও লজ্জা পেয়ে যায়। এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। রঞ্জন তার বাবা মাকে নিয়ে অঞ্জলিদের বাড়িতে আসে। রঞ্জনের বাবা মায়ের অঞ্জলিকে পছন্দ হয়। কিছু মাস পরেই তাদের বিয়ের দিন ঠিক হয়। তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর রঞ্জন এবং অঞ্জলি ফোনে কথা বলতে শুরু করে। আসলে রঞ্জন যখন অঞ্জলিকে দেখতে এসেছিল তখন রঞ্জন অঞ্জলিকে একটা ফোন দেয়। অঞ্জলি যখন যা চাইতো এবং তার যখন যা খাওয়ার ইচ্ছে করত তখনই রঞ্জন তাকে বাড়িতে দিয়ে যেত। রঞ্জন বড় বড় রেস্টুরেন্টের খাবারও অঞ্জলিকে খাওয়াতো। এমন ভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়েতে অঞ্জলি তার সকল বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে। অঞ্জলির বিয়েতে এসে তারা সকলে এত ভালো মন্দ খাবার দেখে একেবারে চমকে ওঠে। এই প্রিয়াঙ্কা দেখ, এই যে অঞ্জলিকে আমরা বড়লোকি খাবার দেখিয়ে রাগাতাম, সে অঞ্জলির আজকে বিয়ে হচ্ছে। আর দেখ, ওর মা ওর সব ইচ্ছা পূরণ করেছে। কত ভালো মন্দ খাবার করেছে দেখ দেখ। হ্যাঁ রে পূজা, আমরা এইসব খাবার দেখিয়ে ওকে কত রাগিয়েছি বলতো। আর আজকে সেই অঞ্জলির কত ধনী পরিবারে বিয়ে হচ্ছে। দেখ কত ভালো মন্দ খাবারের আইটেম, দেখেই মন ভরে যাচ্ছে। এত খাবার মনে হয় আমরাও একসঙ্গে কখনো খাইনি। আর দেখ অঞ্জলির ড্রেসটা কত সুন্দর, লেহেঙ্গাটা আমার দারুণ লাগছে। অনেক দাম নিয়েছে নিশ্চয়ই। বল প্রিয়াঙ্কা, এরকম লেহেঙ্গা, এরকম খাবার দাবার অঞ্জলি তো আগে কখনো মনে হয় চোখেও দেখেনি। আর এত দামি লেহেঙ্গা আমরা তো কখনো পরতেও পারবো না। হ্যাঁ রে সত্যি, আমাদের এরকম রাগানোটা একদমই উচিত হয়নি। চল আমরা বরং অঞ্জলির কাছে গিয়ে ক্ষমা চাই। কারণ কেন বলতো, আমরা যখন অঞ্জলিকে রাগাতাম অঞ্জলি কিন্তু কিছুই খেতে পেত না। আর তখন হয়তো ওই খাবার দেখে ওর খেতে ইচ্ছা করত। এটা কিন্তু আমাদের বোঝা দরকার ছিল। হ্যাঁ রে প্রিয়াঙ্কা, তুই একদম ঠিক বলেছিস। চল আমরা একবার ওর সঙ্গে দেখা করে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এই বলে প্রিয়াঙ্কা এবং পূজা অঞ্জলির কাছে যায়। তখন তারা দুজনে মিলে অঞ্জলির কাছে ক্ষমা চায়। অঞ্জলির কাছে গিয়ে পূজা প্রিয়াঙ্কা তাদের বড়লোকি খাবারের খুবই প্রশংসা করে। এরকম ভাবেই বাকি সকলেই অঞ্জলিদের বড়লোকি খাবারের প্রশংসা করতে থাকে। অঞ্জলির বিয়েতে মোনালিসা দেবী যথেষ্ট ভালো মন্দ বড়লোকি খাবারের আইটেম করেছিল। দেখতে দেখতে অঞ্জলি এবং রঞ্জনের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরও অঞ্জলি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তার যখন যা খাওয়ার ইচ্ছা করে তখনই রঞ্জন তাকে নিয়ে এসে দেয়। আর সেই সাথে অঞ্জলি এখন তার মায়ের কাছেও বড়লোকি খাবার পাঠায়। এভাবেই সে হাসি খুশি দিন কাটাতে থাকে। শুক্লা, রত্না এবং পিয়ালি তিন যা ছিল। তারা তাদের স্বামী বিকাশ, রঞ্জন এবং গৌরবের সঙ্গে থাকতো। তাদের শাশুড়ি মা শিলা দেবী ছেলেদের সামনে বৌমাদের সাথে ভালো ব্যবহার করলেও একটু আড়াল হতেই সে তার বৌমাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। তিন বউ তাদের স্বামীদের এই ব্যাপারে কিছু বলতেও পারে না, কারণ তাদের শাশুড়ি মা এতটাই দক্ষতার সঙ্গে নাটক করে যে তাদের স্বামীদের সামনে তারাই দোষী সাব্যস্ত হয়ে যায়। দেখো, আমরা কয়েকদিন বাড়িতে থাকবো না। দয়া করে তোমরা নিজেদের মধ্যে ঝামেলাগুলো মিটিয়ে নাও, নয়তো শহরে থেকে কাজকাম করে আমরাও শান্তি পাবো না, আর তোমরাও ঘরে শান্তি পাবে না। তোমাদের সব সময় মনে হয় যে আমরা তিনজন মিথ্যা কথা বলছি আর মা একা সত্যি কথা বলছেন। উনি আমাদের ঠিক করে খেতে পর্যন্ত দেন না। তোমরা চলে গেলে আমাদের উপর আরো অত্যাচার করবে। তোমরা তিনজনে একসাথে মিলে যে আমার নামে মিথ্যা কথাগুলো বলো, সেগুলো আমার ছেলেরা ভালো করেই বুঝতে পারে। সুতরাং ওদের বাড়ি থেকে বেরোনোর আগে এরকম নাকে কান্না করতে হবে না। হ্যাঁ, এখন এসব বাদ দাও। আমরা বেরোনোর আগে কোনো রকমের ঝামেলা শুনতে চাই না। এমনিতেই বর্ষা এসে গেছে, আর ঘরের ছাদগুলোর অবস্থাও ভালো না। আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। আর একান্তই যদি না পারি, তোমরা একটু সামলে নিও সবকিছু প্লিজ। তোর বউরা আমাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি সব দেখে নেব, তোরা চিন্তা করিস না। আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির তিন ছেলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বাড়ি থেকে বেরোতেই শিলা দেবী তার বৌমাদের উপর আবার অত্যাচার শুরু করে। শুক্লা, রত্না এবং পিয়ালি তিনজনেই এত সাদাসিধে ছিল যে তারা তাদের শাশুড়ি মায়ের মুখে মুখে কথা বলা তো দূরের কথা, নিজের উপর অন্যায় হতে দেখলেও রুখে দাঁড়াতে পারত না। এখন এরকম সংসেজে দাঁড়িয়ে না থেকে তিনজনে মিলে বাড়ির কাজগুলো করো। পুরো বাড়ি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে কি করে সম্ভব মা?
আমাদের দোতলা বাড়ি না হলেও বাড়িটা তো বেশ বড়ই, 1 ঘন্টা কখনোই সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমরা কাজ করা শুরু করছি, আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এসব নাটকের কথা আমাকে বলবে না। পুরো বাড়ি পরিষ্কার না হলে কেউ একটা দানাও খেতে পাবে না, এই আমি বলে দিলাম। কিন্তু মা, আমরা তো সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি লাগছে, এমনিতেই আমাদের খুব দুর্বল লাগছে, তার উপরে এতগুলো কাজ করতে হলে আমরা তো অসুস্থ হয়ে যাব। আমরা আগে কিছু একটা খেয়ে নেই, তারপর সব সময় মতো কাজ করে দেব। খাবার দাবার কি বিনা পয়সায় পাওয়া যায়? অত 14 বার খেতে হবে না, বুঝলে? সারাদিন একবার খেলেই যথেষ্ট। যাও এখন কাজ করো। আমি এখন আমার ঘরে বসে ফল খাবো আর সিনেমা দেখবো। বারবার মা করে বিরক্ত করবে না আমাকে। শিলা দেবীর 3 বৌমাই ফলের ঝুড়ির দিকে তাকিয়ে থাকে। খিদেতে তাদের পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে ওঠে, কিন্তু তারা জানে তারা চাইলেও একটা ছোট আঙুরের টুকরোও পাবে না। তাই তারা খাবারের দিকে মন না দিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে খালি পেটে অক্লান্ত পরিশ্রম করার ফলে ছোট বৌমা পিয়ালির খুবই শরীর খারাপ করে। সে মাথা ঘুরে পড়ে যায় আর কাচের বেশ কয়েকটা প্লেট ভেঙে যায়। কাঁচ ভাঙার শব্দে শিলা দেবী সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। দিল রে দিল, সব ভেঙে দিল। আমার ঘর বাড়ি আর কিচ্ছু আস্ত রাখলো না। এই 3 অপয়া মেয়েকে ঘরে রাখলে আমার মৃত্যু খুব শিগগিরই হবে। আমাকে সর্বশান্ত করে ছাড়বে একেবারে। আপনি এত নিষ্ঠুর কেন মা? আপনি দেখলেন তো পিয়ালি অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু ওকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? আপনার ভাঙা কাপ প্লেট গুলো নিয়ে চিন্তা হচ্ছে? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তোমরা 3 জনে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তোমাদের কাউকে আমার চোখের সামনে দেখতে চাই না। কিন্তু মা দেখুন, বাইরে কত বৃষ্টি হচ্ছে, পিয়ালিও অজ্ঞান হয়ে গেছে। এরকম অসুস্থ অবস্থায় আপনি আমাদের বাইরে বের করে দেবেন বলুন? এটা তো আমাদেরও বাড়ি। মোটেই না, এটা তোমাদের বাড়ি নয়, এটা আমার বাড়ি। যারা তোমাদের এই বাড়িতে নিয়ে এসেছে তারাই যখন বাড়িতে নেই, তখন তোমাদেরও থাকতে হবে না। এক্ষুনি বেরিয়ে যাও। বাড়ি থেকে বেরোনোর আগে শুক্লা কিছু খাবার সঙ্গে করে নিতে গেলেও শিলা দেবী তাকে আটকায়। এভাবেই বর্ষার মধ্যে শিলা দেবী তার 3 ক্ষুধার্ত বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারা 3 জন ভিজে ভিজে কোনো রকমে একটা বড় বটগাছের তলায় এসে আশ্রয় নেয়। সেখানে বসে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। পিয়ালি জানায় যে সে তার মায়ের কাছে যেতে চায়। তুই পাগল হয়ে গেছিস? এখন যদি তুই বাপের বাড়িতে যাস তাহলে তোর বাবা মা তোকে এখানেই পাঠিয়ে দেবে। আমাদের বাপের বাড়ির লোকজনও তো জানে যে আমাদের স্বামীরা এখন বাড়িতে নেই। ওরা তো ভাবতেই পারে আমাদের স্বামীদের অনুপস্থিতিতে আমরা আমাদের শাশুড়ি মাকে একা ফেলে বাপের বাড়িতে আরাম করতে চলে যাচ্ছি। তাহলে যেটা সত্যি সেটাই বলবো। আমরা বলে দেব যে আমাদের শাশুড়ি মা এই ভারী বর্ষার মধ্যে আমাদের বাড়ির বাইরে বের করে দিয়েছে। সেটা করলেও অশান্তি বাড়বে। কোনোভাবে আমাদের স্বামীদের কাছে খবর গেলে তারা নিজেদের কাজ শেষ না করেই চলে আসবে। কি দরকার বলতো? আজকেই তো সবে ওরা গেল। তাহলে কি করব দিদি ভাই? আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারবো না। পিয়ালি এমনিতেই অসুস্থ, এরপর যদি আমিও অসুস্থ হয়ে যাই তাহলে তুমি কাকে ছেড়ে কাকে সামলাবে? আর বৃষ্টিটাও তো কত জোরে পড়ছে দেখো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে আমি থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। আমি রাজি, তুমি বলো না কি করতে হবে। শুক্লা তাদের দুজনকে কানে কানে কিছু একটা বলে। প্রথমে রত্না এবং পিয়ালি কেউই শুক্লার কথায় রাজি হতে চায় না, কিন্তু এই ঝড়জল বর্ষার মধ্যে ক্ষুধার্ত পেটে রাস্তায় বসে থাকার থেকে শুক্লার বুদ্ধিটাই তাদের শ্রেয় বলে মনে হয়। নানান রকমের কথা বলাবলি করতে করতে হঠাৎই তাদের কথাগুলো কেমন যেন ঝগড়ায় পরিণত হয়। ঝগড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত তাদের ঝামেলা এমন জায়গায় পৌঁছায় যে পুলিশ এসে তাদের এই ঝামেলা থামায়। সব কটাকে জেলে ঢোকাও তো। এই বর্ষার মধ্যে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না, আর এরা রাস্তায় বেরিয়ে এসে মারামারি করছে। অবস্থা দেখে তো ভদ্রবাড়ির মনে হচ্ছে, তাহলে কাজকর্ম এরকম অভদ্রের মতো কেন? হ্যাঁ, শুক্লা, রত্না আর পিয়ালির কিছু বলারই থাকে না, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। দেখলি কেমন থাকা খাওয়ার ব্যবস্থা করে নিলাম। এখন এই বর্ষার মধ্যে আমাদের ভিজতেও হবে না আর খিদেতে কষ্টও পেতে হবে না। দুবেলা সরকারের তরফ থেকে আমরা খাবার পাবো। সত্যি তোমার বুদ্ধি একেবারে প্রশংসার যোগ্য, কিন্তু এরা তো জেলে আমাদেরকে বেশি দিন রাখবে না। 2 দিন পরে যখন বের করে দেবে তখন কি করব? তখন তো আবার এই একই জিনিস হবে। তখনকারটা তখন ভাবা যাবে, আপাতত একটু বিশ্রাম নিই। আমাদের শাশুড়ি মা আমাদের এত খাটায়, এত কষ্ট দেয়। এই জেলের কুঠুরিও আমাদের শ্বশুর বাড়ির থেকে অনেক ভালো, অনেক আরামদায়ক।
এভাবে তারা তিনজন নানান রকমের কথা বলতে থাকে। বাইরে ভারী বৃষ্টি হলেও তাদের এখন আর খাওয়ার কিংবা থাকার কোনো চিন্তা নেই। কিন্তু দুদিন পরেই থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা কোথায় যাবে, কি খাবে, এই বর্ষার মধ্যে কোথায় বা থাকবে, এসব ভাবতে ভাবতে তারা আরো কয়েকদিন জেলের ভেতরে থাকার বন্দোবস্ত করে। তাদের যখন বাইরে বের করে দেওয়া হচ্ছে এমন সময় তারা ইচ্ছা করে পুলিশের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। একি, আপনি আমার হাত ধরলেন কেন? ছি ছি ছি, এই আপনি পুলিশ? এভাবে আপনার জেলের কয়েদিদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন? আমি হাত ধরলাম? আমি তো আপনাদের বাইরে বের হতে বারণ করলাম মাত্র। অযথা এমন মিথ্যা বলবেন না ম্যাডাম। আমি এখানে অনেকদিন কাজ করছি, আজ অব্দি আমার নামে কোনো কমপ্লেন নেই। তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন? দোষও করবেন আবার মিথ্যাও বলবেন? আপনার এত বড় সাহস! এই বলে রত্না মোহনবাবুকে একটা ঠাস করে চড় মারে। মোহনবাবু প্রচন্ড রেগে যায়। আপনাদের এত বড় সাহস যে আমার গায়ে হাত তুললেন? ডিউটিতে থাকা পুলিশের গায়ে হাত তোলা কত বড় অপরাধ আপনারা জানেন? আপনাদের যে কতদিন জেলে থাকতে হতে পারে তার কোনো ধারণা আছে? এই কনস্টেবল, ওদের ভেতরে ঢোকাও, ওদের আজ কোনো রকমের ছাড় নেই। মোহনবাবুর কথা শুনে তাদের তিন বউয়ের প্রাণে জল আসে। এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। বর্ষা খিদে এবং হাত থেকে বাঁচতে শুক্লা, রত্না এবং পিয়ালি বাড়ি বাড়ি জেলে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের বেরোনোর সময় হলে তারা ঠিক কোনো না কোনো ভুলভাল কাজ করে এবং আবার তাদেরকে জেলের ভেতরেই থাকতে হয়। তোমাদের ব্যাপারটা কিন্তু আমি এবার বুঝতে পেরে গেছি। তোমরা জেলে থাকার জন্য এইসব ভুলভাল কাজগুলো করো, আমি আর এসব হতে দেবো না। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব স্যার? কোথায় থাকবো? কি খাবো? আমাদের কাছে টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু নেই। আমাদেরকে একটু এখানে থাকতে দিন না। এটা কি হোটেল না রেস্তোরাঁ যেখানে তোমাদের থাকতে দিতে হবে? হয় তোমরা বলো তোমরা কেন এই ভুল কাজটা করেছো, আর তা না হলে পুলিশকে মিথ্যা বলার অপরাধে তোমাদের এমন শাস্তি দেবো না যে এরপর তোমরা চাইলেও জেল থেকে বের হতে পারবে না। তারা বাধ্য হয়ে মোহনবাবুকে সমস্ত কথা বলে। অন্যদিকে বর্ষা যেন আরো জাকিয়ে বসে। শিলাদেবী একা ঘর বাড়ি কিছুই সামলে উঠতে পারে না। একদিন এই ঘরের ছাদ থেকে জল পড়ে, আবার অন্যদিন অন্য ঘরের। কি যে ভুল করলাম বউগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, এখন নিজেকেই পস্তাতে হচ্ছে। ওরা যে কোথায় আছে কে জানে। বাপের বাড়ি চলে গেলে নিশ্চয়ই এতদিনে আমার নামে কেচ্ছা রটিয়ে বেরিয়েছে। আমার ছেলেগুলোও তো ফিরছে না। এবার মনে হয় বর্ষার জলে ডুবে, না হলে ঘর বাড়ি মাথায় ভেঙে পড়েই মরতে হবে। তার কথা শেষ হতে না হতেই তার তিন ছেলে বিকাশ, রঞ্জন এবং গৌরব সেখানে চলে আসে। ঘরের কি অবস্থা করেছো মা? চারিদিকে জল পড়ছে তো। আমরা তো তোমাকে টাকা দিয়েছিলাম, তাও ঘরের এমন অবস্থা কেন? আর তোমার বৌমারাই বা কোথায়? এদের কিছুতেই সত্যিটা বলা যাবে না। চালাকি করে কিছু একটা বলতে হবে। বৌমাগুলো যে কোথায় আছে সেটাও তো আমি জানি না। কি যে বলবো কিছুই তো বুঝতে পারছি না আমি। কি হলো মা, বলো তোমার বৌমারা কোথায়? আর তার ঘরের এরকম অবস্থা দেখেও কিছু করেনি? এটা ভেবেই তো আমাদেরকে অবাক লাগছে। আর অবাক হয়ে কি হবে শুনি? তোরা যেদিন বাড়ি থেকে চলে গেলি সেদিন রাত্রিবেলা তোদের বউরাও নিজেদের প্রেমিকদের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমি কত আটকানোর চেষ্টা করেছি বাবা, আমার কথা শুনলো না। খোকা, এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমাকে ওরা একা রেখে চলে গেছে। ছোট বৌমা তো সব থেকে বদমাস। সে যাওয়ার আগে তোদের সমস্ত টাকাগুলো নিয়ে গেছে। তুমি সব কি বলছো মা? ওরা কোনোদিনও তোমার মুখের উপর কথা বললো না, আর আমরাও যা বলছি সবই মুখ বুঝে সহ্য করলো, আর আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। একা একা যায়নি খোকা, ওদের নিজেদের প্রেমিকদের সাথে গেছে। তোরা মন খারাপ করিস না, আমি তোদের আবার বিয়ে দেব। এবারে ভালো ঘরের ভদ্র মেয়েদের সাথে বিয়ে দেব। এবার দে দেখি, যেই টাকাগুলো এনেছিস সেগুলো দে। ঘর বাড়ি ঠিক করতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, তোমার বৌমারা আসুক, আগে ওদের মুখ থেকে সব শুনি, তারপরে ঘর ঠিক করা হবে নাকি অন্য কিছু করা হবে সব ভাবা যাবে। রঞ্জনের কথা শুনে শিলাদেবী খুবই ভয় পেয়ে যায়। শিলাদেবী ভাবে তার বৌমারা হয়তো বাড়ি থেকে বেরিয়ে সোজা তার স্বামীদের কাছে শহরেই গিয়েছিল। কিছুক্ষণ পরে তার তিন বৌমা বাড়িতে ফিরে আসে। এই দেখে শিলাদেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। তুমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওরা কি করেছিল জানো? ওরা একটু থাকার জায়গার আর খাবারের জন্য জেলে যাওয়ার বন্দোবস্ত করেছিল। ওদের শাস্তির মেয়াদ ফুরিয়ে এলেই ওরা আবার কিছু একটা খারাপ করতো, যাতে আরো বেশ কয়েকদিন জেলে থাকতে পারে। তোমার কাছে ফিরে আসার থেকে ওদের জেলে থাকাটা অনেক বেশি শ্রেয় বলে মনে হয়েছে। তাহলে একবার ভেবে দেখেছো মা, ওদের কতটা কষ্ট দিয়েছো? ওরা থানার ইন্সপেক্টরকে সমস্ত কথা খুলে বলাই, ইন্সপেক্টর সাহেব নিজে আমাদের ঠিকানা খুঁজে আমাদেরকে সব কথা জানাই। তাই তো আমরা অর্ধেক কাজ ফেলে চলে এলাম। তুমি ওদের সাথে এত কিছু করে আবার ওদের নামে মিথ্যা কথা বলছো। শিলাদেবী সবার কাছে বারবার করে হাত জোড় করে ক্ষমা চায়।
কিন্তু তার ছেলেরা তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের অনুরোধেই বিকাশ, রঞ্জন আর গৌরব তাদের মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা সবাই মিলেমিশে থাকতে শুরু করে। পুলিশ ইন্সপেক্টর মোহনবাবু তাদেরকে জানিয়ে দেয় শুক্লা, পিয়ালি আর রত্নার কোনো রকম অসুবিধা হলেই সে এক ডাকে সেখানে ছুটে আসবে। তাই বিকাশ, রঞ্জন আর গৌরব আবার শহরে গিয়ে শান্তিতে কাজ করতে শুরু করে।